তোমরা যারা সদ্য সদ্য এই ল কোর্সে ভর্তি হয়েছো বা ইন ফিউচার ইন্টারেস্ট রাখো ল নিয়ে পড়বে, এই ভিডিওটা ঠিক তোমাদেরই জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আজকে যাবতীয় যে আলোচনা করব সেটা হচ্ছে ল ওরিয়েন্টেড এবং আইন ওরিয়েন্টেড। তো চলো শুরু করি। দেখো, এখানে আমি ল লিখছি। এই শব্দটা যখন আমাদের মাথায় আসে তখন ঠিক কোন কোন শব্দগুলো আমরা মনে করি, দেখো এখানে লিখে দিচ্ছে। প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কোর্টরুম। তারপর আছে জাজ, অ্যাডভোকেট, পার্টিজ মানে বাদী, বিবাদী পক্ষ। তারপর আছে লজিক, তারপর আছে ভার্ডিক্ট। এই শব্দগুলো আমাদের মাথায় আছে, তাই তো? দেখো, শো অন। ল বা আইন এই কথাটা শোনার পরে আমাদের তো মাথায় আসে অ্যাডভোকেট, জাজ, কোর্টরুম এই শব্দগুলো। কিন্তু কেন আমরা ল পড়ি, এটা কখনো মাথায় এসেছে? আজকে সেই কথাই বলবো। ল আমরা সাধারণত পড়ে থাকি দুটো পার্সপেক্টিভ থেকে, যেটা খুবই জেনারেল পার্সপেক্টিভের মধ্যেই পড়ে। একটা হচ্ছে কেরিয়ার পার্সপেক্টিভ, আর সেকেন্ডটা হচ্ছে প্রোটেকশন পার্সপেক্টিভ। চলো এবার সেগুলোই তোমাদের সাথে লিখে লিখে আলোচনা করি। এখানে আমি আবার লিখছি ল। এটার পার্সপেক্টিভটা কি, মোটিভটা কি, ইন্টেনশনটা কি ল পড়া, সেটা এবার আমরা জানবো। এক হচ্ছে কেরিয়ার আর দ্বিতীয় হচ্ছে রেস্কিউ বা প্রোটেকশন। তাহলে ল পড়ার পার্সপেক্টিভ, মোটিভ বা ইন্টেনশনটা অ্যাকচুয়ালি কি, কেরিয়ার বা কেরিয়ার অ্যান্ড রেস্কিউ আর প্রোটেকশন। ঠিক আছে,
চলো এবার এটাকে আলোচনা করি। জেনারেলি একজন ল গ্র্যাজুয়েট ল পাস করার পরে কোর্ট প্র্যাকটিস করে, পরবর্তী ক্ষেত্রে অ্যাডভোকেট হয় বা জুডিশিয়ারি এক্সাম দেয় এবং একটা রেপুটেড রেসপেক্টেড পজিশন হোল্ড করে। এবার আমরা আলোচনা করব প্রোটেকশন পার্সপেক্টিভটা নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি ল জানলে কোনো বিপদ যদি হয় তাহলে আমরা কিন্তু নিজেদের বাঁচাতে পারবো বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এমনকি সাধারণ মানুষকেও বাঁচাতে পারবো। কারণ অনেক সময় সাধারণ মানুষ আমরা যারা আছি তারা নিজেদের রাইটস গুলো সম্পর্কে অ্যাওয়ার থাকি না বা অবহিত থাকি না। সেক্ষেত্রে একজন ল জানা ব্যক্তি কিন্তু ভরসা হয় বা একজন অ্যাডভোকেটই ভরসা হয়। সেই হিসেবে প্রত্যেকটা সাধারণ মানুষের ন্যূনতম লয়ের জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন। এবার আলোচনা করব আমরা যারা ল স্টুডেন্ট তারা কি ল কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে জেনে যায় আইন কাকে বলে বা আইনের দর্শনটা কি। একদমই না। যেমন আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ল স্টুডেন্ট, আমিও কিন্তু ফার্স্ট ইয়ারে ল পেপার পেয়েছি। মানে আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই সেমিস্টার গুলোতে আমি কিন্তু ল পেপার পেয়েছি। যেমন আমাদেরকে পড়তে হয়েছে হিন্দু ল, মুসলিম ল, কন্ট্রাক্ট ল, টর্টস, আরো অনেক কিছু। কিন্তু কোথাও এটা বলা ছিল না যে হোয়াট ইজ ল। আমরা যখন একটু উঁচু ক্লাসে উঠি তখন একটা লিগ্যাল মেথড বলে সাবজেক্ট আছে। সেই সাবজেক্টে বিভিন্ন আগেকার দিনের যারা জুরিস্ট বা যারা স্কলার যারা আইন নিয়ে গবেষণা করেছেন সমাজ নিয়ে গবেষণা করেছেন তারা ডেফিনিশন দিয়েছেন, তারা তত্ত্ব দিয়েছেন আইন কাকে বলে। তাদেরই দৃষ্টিভঙ্গি থেকে তাদেরই পার্সপেক্টিভ থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারি হোয়াট ইজ ল বা দ্য ফিলোসফি অফ ল। সেগুলোই আলোচনা করব। তার আগে খুব সিম্পলিফাইড ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব আইন কাকে বলে এবং আইনের পার্টস গুলো কি কি, মানে এই বৃহত্তর ধারণার অঙ্গগুলো কি কি। তারপরে আমি দুজন রিনাউন্ড জুরিস্ট বা স্কলারের ডেফিনিশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি সে আলোচনা। এখানে আমি ইন আ সিম্পলিফাইড ওয়েতে হোয়াট ইজ ল এটা বোঝানোর চেষ্টা করছি। লিখছি। ফার্স্ট অফ অল ল ইজ আ কনসেপ্ট, ঠিক আছে? ল ইজ আ কেমন কনসেপ্ট? না, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটা মনে রাখার জন্য কিন্তু খুবই সুবিধা, ঠিক আছে? এটা তোমরা লিখতে পারো, নোট করে নিতে পারো। এবার বলবো কেন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। একটা উদাহরণ দিই তার আগে। ট্রাফিক ট্রাফিক ল। ট্রাফিক ল, কেন ট্রাফিক ল এর উদাহরণ দিলাম? তার
দেখো, there is no color, there is no shape and size, there is no looks। ঠিক আছে, আমি লিখছি এখানে ল, no color, no size, no shape, no face or looks। নো, কেন এগুলো লিখলাম এবার আমি সেগুলোকে আলোচনা করব। ট্রাফিক ল, দেখো ট্রাফিক ল বা ট্রাফিক রুল আমরা যে মানি, আমরা যখন রাস্তা দিয়ে চলি বা আমরা যখন গাড়ি নিয়ে যাই, তখন আমাদেরকে কিন্তু ডান দিক বাম দিক মেনে চলতে হয়, ট্রাফিক লাইট মেনে চলতে হয়, জেব্রা ক্রসিং মেনে চলতে হয়, আরও কি কি মেনে চলতে হয় না, হেলমেট পরে চলতে হয়। এটা হচ্ছে ট্রাফিক রুল। ঠিক আছে, তো এই রুলের কি অ্যাকচুয়ালি কোনো কালার আছে, কোনো শেপ আছে, কোনো সাইজ আছে, কোনো ফেস বা কোনো টেস্ট আছে, কোনো লুকস আছে, কিছু আছে? এটা জাস্ট একটা কনসেপ্ট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। বুঝতে পারলে তোমরা? কারণ এটাকে আমরা কোনো কিছু দিয়ে বাঁধতে পারি না, না কালার দিয়ে বাঁধতে পারি, না সাইজ দিয়ে বাঁধতে পারি, না শেপ দিয়ে বাঁধতে পারি, না ফেস আর লুকস দিয়ে বাঁধতে পারি, না টেস্ট দিয়ে আমরা বাঁধতে পারি। আমরা লকে কোনোভাবেই কোনো কিছু দিয়েই বাঁধতে পারি না। এটা একটা জাস্ট সমাজের প্রয়োজনে এবং মানুষ যাতে ইজিলি কোহ্যাবিট করতে পারে এবং এক্সিস্ট করতে পারে, তার সুবিধার জন্যই বা তার সুবিধার্থেই এই রুল বা ল বানানো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো যদি তোমরা নোট করতে চাও তাহলে নোট করে নিতে পারো। ঠিক আছে, মনে রাখতে সুবিধা হবে। ল একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এবং কেন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট? কারণ দেয়ার ইজ নো কালার, নো সাইজ, নো শেপ, নো ফেস, নো টেস্ট। কেন কেন তার কারণটা হচ্ছে আমরা এই লকে কোনো দিক থেকেই কোনো রকমভাবেই বাঁধতে পারি না। আমরা জাস্ট আমাদের নিজেদের সুবিধার্থেই এগুলোকে পরিচালনা করি, কিন্তু তার কোনো কালারও নেই, শেপও নেই, সাইজও নেই, ফেসও নেই, লুকসও নেই। এটা জাস্ট একটা ধারণা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পার্টস অফ ল। দেখো লিখছি, অ্যাক্ট, স্ট্যাটিউট, অর্ডিন্যান্স, রুল, প্রেসিডেন্ট,
কাস্টম, ইউসেজ। ঠিক আছে, এগুলো নিয়ে অন্য কোনো দিনও আলোচনা করবো তোমাদের সাথে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে বলো, আমি একবার এটাকে রিসাইড করছি যে পার্টস অফ ল, বৃহত্তর লয়ের যে ধারণা, তার কি কি অংশ আছে, এইগুলো নিয়েই কিন্তু ল তৈরি হয়। প্রথমটা হচ্ছে, দেখো, অ্যাক্ট, স্ট্যাটিউট, প্রেসিডেন্ট, অর্ডিন্যান্স, রুল, কাস্টম, ইউসেজ। ঠিক আছে, বা এভাবেও পড়তে পারো, অ্যাক্ট, স্ট্যাটিউট, অর্ডিন্যান্স, রুল, প্রেসিডেন্ট, কাস্টম অ্যান্ড ইউসেজ। ঠিক আছে, যেভাবে তোমাদের সুবিধা হয় পড়ো। এগুলোই হলো বৃহত্তর লয়ের অংশ বা বৃহত্তর আইনের অংশ। ঠিক আছে, বা যাকে আমরা ল বলে জানি, বা যেটা হচ্ছে ল। এবার আমরা আলোচনা করব, আগেই বলেছি, দুজন রিনাউন্ড জুরিস্ট যাদের ডেফিনিশন আলোচনা করব, সেগুলো এবার শুরু করি। চলো, দেখো, এই বৃহত্তর ধারণার নামই হলো ল। ঠিক আছে, যেগুলোর মধ্যে এই অ্যাক্ট, স্ট্যাটিউট, প্রেসিডেন্ট, অর্ডিন্যান্স এইগুলো থাকে, যার নাম ল। আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুজন রিনাউন্ড জুরিস্ট যাদের ডেফিনেশন আলোচনা করব। চলো এবার সেটা দেখি। প্রথম রিনাউন্ড জুরিস্ট যার নাম হলেন জন অস্টিন। ইনি লকে কিভাবে দেখেছেন, চলো না ডেফিনেশনটা লিখছি। According to John Austin, law is the command of the sovereign backed by sanction. অর্থাৎ, দেখো, অর্থাৎ আইন হলো সার্বভৌম ক্ষমতার
কর্তৃপক্ষের আদেশ আদেশ যেটি না মানলে শাস্তি আছে। সার্বভৌম বলতে এখানে কি বলেছে? সার্বভৌম বলতে এখানে কি বলছে? রাষ্ট্র। সার্বভৌম বলতে এখানে রাষ্ট্রের কথা বলা হয়েছে। ঠিক আছে, যদি রাষ্ট্র বা সরকার যে সুপ্রিম তার অর্ডার যদি তুমি না মানো তাহলে তোমাকে শাস্তি ভোগ করতে হতে পারে। কারণ তোমরা জানো এটা যে আইন যদি অমান্য করা হয় তাহলে রাষ্ট্র কিন্তু তাকে শাস্তি দেয়। তিনি সেই কথাই বলেছেন যে আইন হচ্ছে সার্বভৌম ক্ষমতার কর্তৃপক্ষের আদেশ, মানে রাষ্ট্রের আইন হলো রাষ্ট্রের তৈরি একটা আদেশ যেটি না মানলে শাস্তি হবে। ঠিক আছে, এই ডেফিনেশনকে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে এই ডেফিনেশন থেকে আমরা কি পাবো? তোমরা যদি এটা বুঝতে পারো, ঠিক আছে, তাহলে আমি একটু মুছবো, এটা মুছে আমি নতুন লেখাটা লিখবো। তোমরা যদি নোট করতে চাও তাহলে একটু নোট করে নাও, আমি একটু অপেক্ষা করছি। ঠিক আছে, চলো মুছলাম। এই ডেফিনেশনকে যদি আমরা অ্যানালিসিস করি এর থেকে আমরা কি এক্সট্রাক্ট করব? প্রথম হচ্ছে পাওয়ার স্ট্রাকচার, এটা এক্সট্রাক্ট করতে পারি। সেকেন্ড হচ্ছে কমান্ড, থার্ড হচ্ছে অথরিটি, ফোর্থ হচ্ছে ওবিডিয়েন্স, ফিফথ হচ্ছে সভারেন, ঠিক আছে, আমরা আরেকবার যাবো এটাতে যে এই ডেফিনেশনকে যদি আমরা এক্সট্রাক্ট করি, অ্যানালিসিস করি, তারপর আমরা যদি এখান থেকে এক্সট্রাক্ট করি, কি এক্সট্রাক্ট করতে পারবো? পাওয়ার স্ট্রাকচার, কমান্ড, অথরিটি, ওবিডিয়েন্স অ্যান্ড সভারেন। ঠিক আছে, এই ডেফিনেশনকে কি বলে জানতে পারা যায়? বা দিস ডেফিনেশন নোন বাই, ঠিক আছে, এখানে লিখছি, দেখো এখানটা মুছি। তোমরা এগুলো যদি নোট করতে চাও তাহলে নোট করে নিতে পারো। ঠিক আছে, এই ডেফিনেশনকে known by analytical positivism. Analytical
এই ডেফিনেশনকে আমরা অ্যানালিটিক্যাল পজিটিভিশন হিসেবে জানতে পারি। ঠিক আছে, এটা তোমরা যদি লিখতে চাও এটাও লিখে নিতে পারো। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমরা যদি মনে রাখতে চাও তাহলে এটা তোমরা একটু লিখে নিতে পারো, এক্সামে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, চলো আমি বুঝলাম। এবার আমরা যাব সেকেন্ড রিনাউন্ড জুরিস্ট তার ডেফিনেশনে। তিনি কি বলছেন এবার একটু দেখে নেব। সেকেন্ড রিনাউন্ড জুরিস্ট, যার নাম হলো স্যালমন্ড। স্যালমন্ড, এবার স্যালমন্ড কি বলছেন? স্যালমন বলছেন ল ইজ দ্য বডি অফ প্রিন্সিপালস রেকগনাইজড অ্যান্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট। স্যালমন আইনকে একটু ভিন্নভাবে দেখেছেন নাকি। তিনি কিন্তু প্রথমেই কমান্ডের কথা বা আদেশের কথা বলেননি। তিনি বলেছেন আইন হলো সেই সমস্ত নৈতিক নীতিমালার সমষ্টি যা রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং বিচার ব্যবস্থা প্রয়োগ করে। দেখো আরেকবার পড়ব। অ্যাকর্ডিং টু স্যালমন, ল ইজ দ্য বডি অফ প্রিন্সিপালস রেকগনাইজড অ্যান্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট। অর্থাৎ আইন হলো সেই সমস্ত নৈতিক নীতিমালার সমষ্টি যা রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং বিচার ব্যবস্থা প্রয়োগ করে। সেম ভাবে আমরা যদি এই ডেফিনিশনকে অ্যানালিসিস করি তাহলে আমরা কি পাবো? প্রথম পাবো প্রিন্সিপাল, প্রিন্সিপাল। দ্বিতীয় পাবো জাস্টিস বা সোশ্যাল জাস্টিস। মরালও লিখতে পারো।
দেন পাবো অ্যাপ্লিকেশন। But there is not in a first place of command or authority। ঠিক আছে, বুঝতেই পারলে যে এখানে কিন্তু স্যালমন একবারের জন্য কমান্ডকে ইন দ্য ফার্স্ট প্লেস রাখেননি। তিনি বলেছেন যে আইন হলো সেই সমস্ত নৈতিক নীতিমালার সমষ্টি যেটা মানুষেরই কাজে আসে, এবং যদি মানুষ বিপদে পড়ে সেটা রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং বিচার ব্যবস্থা প্রয়োগ করে। তো তার থেকে আমরা প্রিন্সিপাল পাই, সোশ্যাল জাস্টিস বা সোশ্যাল মরাল পাই, বা অ্যাপ্লিকেশনটা দেখতে পাই, যে অ্যাপ্লিকেশন রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা স্বীকৃতি দিয়েছে বা তৈরি করেছে। আমরা তো দুজন জুরিস্ট এবং সিম্পলিফাইড ওয়েতে ল কাকে বলে এটা জানলাম। তাহলে আসলে আইন কি? না, অস্টিন আমাদের শিখিয়েছেন আদেশের কাঠামো এবং স্যালমন আমাদের বলেছেন ন্যায়ের নীতিমালার সমষ্টি, তাই তো? তাহলে এবার এখান থেকে যদি আমরা একটা গ্রস ডেফিনেশনকে সেট করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো? সেটা হচ্ছে সমাজের প্রয়োজনে, মানুষের দরকারে যে নিয়ম নীতি তৈরি হয় এবং রাষ্ট্র যেটা স্বীকৃতি দেয়, এবং কোনো রকম কোনো বিপদে যদি মানুষ পড়ে সেক্ষেত্রে মানুষ যখন সেই বিপদের বিচার চাইতে যায়, সেই বিচারও যখন তাকে দেওয়া হয়, সেটাই হলো অ্যাকচুয়ালি আইন। খুব সহজ ভাষায় যদি আমি এটা বলি তাহলে এটা বলতে হয় যে আইন হলো সমাজের প্রয়োজনে তৈরি নিয়ম কানুন যা রাষ্ট্র স্বীকৃতি দেয় এবং বিচার ব্যবস্থা প্রয়োগ করে।